বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ এবং যার শক্তি বৃদ্ধিও শুরু হয়ে গেছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। এর ফলে সিস্টেমটি অত্যন্ত শক্তিশালী হয়ে বাংলার উপকূলের দিকে ধেয়ে চলে আসবে এবং এরই প্রভাবে দুর্যোগের আশঙ্কা দেখছে বাংলার চাষি ভাইরা। মৎস্যজীবীদের সতর্কতা তো রয়েছে। দক্ষিণবঙ্গের 8 থেকে 9টি জেলাতে বৃষ্টিপাত জোরালো হতে পারে, যেখানে ভারী বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী এবং প্রবল বর্ষণ দেখা যেতে পারে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ সহ চট্টগ্রাম বিভাগ এবং মিজোরাম, ত্রিপুরার দিকে। ঝড়ের ফলে কিছু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। বঙ্গোপসাগরে প্রবল দুর্যোগের আশঙ্কা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকবে। আপনাদের যেটা বলেছিলাম যে 28 তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকতে পারে, কিন্তু নিম্নচাপে একটু ডিলে হতে পারে বলে মনে হচ্ছে, যার ফলে আগামী 29 থেকে 30 তারিখ পর্যন্ত আকাশ পরিস্থিতি শুষ্ক এবং পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে চাষি ভাইদের জন্য এই সময়টুকু পাওয়া যেতে পারে। এখন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে কি হবে না, আমাদের দক্ষিণবঙ্গে কি সব জেলাতে সমান প্রভাব হবে না কম বেশি হবে, এইগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেটটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে রয়েছে মালাক্কা প্রণালী, এইখানেই কিন্তু ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে আস্তে আস্তে তার শক্তি বৃদ্ধি করে এগোনোর কথা রয়েছে। সেগুলো নিয়ে আপডেট কিছুটা দিয়েছে আবহাওয়া দপ্তর, আমরা এখান থেকে পুরোটা দেখাবো। আর কতটা পরিবর্তন হয়েছে, বাংলাদেশের দিকেই এটি যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি প্রকার হচ্ছে আগের থেকে। সিস্টেমগুলি দেখাবো, তবে ভয়ানক গতিবেগ কিন্তু থাকতে পারে। আমরা আগের আপডেটটা দেখেছিলাম যে 252 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা হতে পারে। দিনকে দিন যত আপডেট আসে আরও শক্তিশালী ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। চলুন আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে। আপনারা কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করার পাশাপাশি আপনারা এটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। এর পাশাপাশি আমাদের আপডেটটিকে লাইক করুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েকদিনে কিন্তু আপনাদের জন্য থাকছে। আমরা এখন দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের কিছু স্পেশাল নিউজ, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে একটি লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে মালাক্কা প্রণালীতে এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে। এই নিম্নচাপটি ইতিমধ্যে তৈরি হয়েছে এবং তার গতিপথ নিয়ে কিছু খবর দিয়েছে। তো ইতিমধ্যে এটি 22 তারিখ সকাল 8:30টার সময় ওই দক্ষিণ আন্দামান সংলগ্ন এলাকা এবং মালাক্কা প্রণালীর কাছে তৈরি হয়েছে, যেটা ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়ার কথা ছিল 22 তারিখেই, কিন্তু সেটি তৈরি হয়ে গেছে যেমন পূর্বাভাস দিয়েছিল। এবারে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সোমবারের দিকে 24শে নভেম্বর। এইটা তারপর পশ্চিম উত্তর পশ্চিম দিক আরেকটু এগিয়ে গিয়ে এটি আরও শক্তি বাড়াতে পারে এমন সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তখন উপনীত হবে এবং সেটি আরও শক্তি বৃদ্ধি করে 26 তারিখের মধ্যে সম্ভবত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে। যদিও এখনও সেগুলো বলেনি, কিন্তু এই সম্ভাবনা থাকছে। আপাতত 26 তারিখের মধ্যে সেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করবে বলেই জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আবহাওয়া দপ্তর পরবর্তী আরও কিছু আপডেট জানাবে নিয়মিত, সেগুলো আমরাও আপনাদের জানাবো। এইটুকু খবর ছিল আবহাওয়া দপ্তরে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে চলুন আমরা উইন্ডে দেখে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে। তবে উত্তর পূর্ব ভারতে কিছু কুয়াশা কিন্তু থাকবে আগামী 4-5 দিনে। আর তাপমাত্রা ইতিমধ্যে বাড়ার কথা বলেছিল উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে, কিন্তু পূর্ব ভারতে কোনো চেঞ্জ থাকবে না বলেছে। তবে আমরা যেটা খবর পাচ্ছি যে 2-3 দিন পর থেকে কিন্তু তাপমাত্রা আবার কমতে পারে। ফলে যেহেতু নিম্নচাপে আসার ক্ষেত্রে একটু দেরি হবে, তাই আবার কিন্তু ঠান্ডার ভাবটা আমরা পাবো। সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা আবার কিন্তু 19 ডিগ্রির তলাতেও চলে আসতে পারে, মানে 16 ডিগ্রি 17 ডিগ্রির মধ্যে আবার চলে আসতে পারে। এবং পশ্চিমের দিকের তাপমাত্রাও মোটামুটি জেলাগুলিতে আবারও 12-13-এর মধ্যে চলে যেতে পারে, সম্ভাবনা থাকতে পারে, দেখানোর চেষ্টা করব। আর ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেছে, নিম্নচাপ এখান থেকেই এগোচ্ছে। আমরা একে এক আলোচনা করছি, শেষে আমরা তাপমাত্রা দেখানোর চেষ্টা করব, কিন্তু সিস্টেমটি কিভাবে যাবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। প্রথম হচ্ছে আমরা ট্র্যাকটা দেখে নেব। ট্র্যাক দেখানোর জন্য আমরা দেখুন কীভাবে কী হবে। এই দেখুন, প্রথম হচ্ছে এরকমভাবে যাবে, আগের আপডেটও আমরা দেখেছিলাম। তারপরে দেখুন কীভাবে বাঁক নেবে, দেখুন একটু করে বাঁক নিতে থাকবে। ভালো, আচ্ছা এইভাবে দেখায়, তাহলে পুরোটা দেখা যাবে, পুরো চিত্রটা দেখা যাচ্ছে। এই যে এইভাবে দেখুন ভালো করে সিস্টেমটি কিভাবে যাবে। দেখুন এই আস্তে আস্তে এই দিকটাতে দেখুন আস্তে আস্তে বাড়ছে, ভালো করে দেখে নিন।
এইখান থেকে দেখুন এইরকমভাবে থাকবে ব্যাপারটা। প্রথমে হচ্ছে যে এখানে দেখুন চাঁদ, এখানে কিছু নেই, এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেমটি থাকবে, তারপরে দেখুন এটা আস্তে আস্তে এতটা চলে যাচ্ছে। এবার আমরা ট্র্যাক করছি, দেখুন উপর দিক ঠিক এইখানটাতে দেখুন এটা আস্তে আস্তে বেড়ে বেড়ে কোন দিকে যাচ্ছে, মানে একটা বাঁক হবে পরিষ্কার। এখন একদম বাঁকটা কিন্তু আমরা বুঝতে পারছি যে বাঁকটা কিন্তু হবে, তার মানে ভালো করে দেখুন এই সোজাসুজি এরকমভাবে যাবে, যেতে যেতে এরকম করে উঠবে, উঠে এইখানটাতে দেখুন ভালো করে এই জায়গাটাতে এরকম করে আসার পরে এই দিক দিয়ে মেকে যাবে। তার মানে বুঝতে পারছেন যে এই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কাছে আসবে, এখানে হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে, এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই কাছাকাছি আসবে বলেছে। এখান থেকে এটি আস্তে আস্তে এবারে এখান থেকে একটা টার্ন হতে পারে, যদি টার্ন এখান থেকে হয় তাহলে এটি সরাসরি চট্টগ্রামের দক্ষিণ ভাগ এবং মায়ানমারের কাছাকাছি এই জায়গাটাতে, মানে এই কক্সের বাজার কাছ থেকে কাছাকাছি কোনো জায়গাতে বা এই দিকটাতে চলে আসতে পারে। আর যদি এটি আরেকটু এইদিকে চলে যেতে পারে এবং উড়িষ্যার উপরে যায়, যদি এরকম চলে যায় তাহলেও কিন্তু তখন এই দিকে গেলে এখানে নিম্নচাপ হয়ে যাবে, সেক্ষেত্রে বাংলাতে প্রচুর বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হতে পারে। আর যদি এখান দিয়ে যায় তাহলে বড় দুর্যোগ থেকে বেঁচে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল, কিন্তু ঝোড়ো হাওয়ার দাপটটা এই উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে থাকবে। ভালো করে দেখুন, এটা গেলেও আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর থেকে এই যে দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, এগুলো হলদিবাড়ি, এগুলোতে কিন্তু রায়দিঘি, এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, 50 কিলোমিটার আশেপাশে ঝোড়ো হাওয়া থাকবে, কিন্তু সমুদ্রটা থাকবে প্রচণ্ড উত্তাল এবং প্রচণ্ড ঝড়ের প্রকোপে থাকবে। যখন এই জায়গাতে আসবে তখন কিন্তু আমরা দেখুন এখানে মাপতে পারছি 230 কিলোমিটার বায়ুর ঝাপটা এখানে থাকবে, 230 থেকে 36-40-এর কাছাকাছি। এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড গতিবেগ থাকবে, আমরা আগে মেপেছিলাম এই জায়গাগুলোতে প্রচণ্ড গতিবেগ কিন্তু ছিল, 240 কিলোমিটার আমরা এখানে বায়ু ঝাপটা মাপতেই পাচ্ছি 40। চলুন এই সিস্টেম মোটামুটি ট্র্যাকটা আমরা বুঝে নিলাম যে এইরকম করে যাবে, এরকম করে গিয়ে এই দিকে যাবে। এবারে এইটাকে আমরা কিভাবে যাবে সেটাকে বায়ুর মোডে দেখাবো, দেখবেন তাহলেই বুঝতে পারবেন। বায়ুর ঝাপটা মানে আমরা চলে গেলাম, মোটামুটি নিম্নচাপটা তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু করে ডিলে হচ্ছে, তো নিম্নচাপটা আস্তে আস্তে মোটামুটি এই জায়গাতে বলেছে গভীর নিম্নচাপ হবে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই এলাকাতে গভীর নিম্নচাপ হতে পারে 24 তারিখে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 24-এর জায়গায় এটা 25 তারিখের দিকে ওই সিস্টেমের মতো যেতে 25 থেকে 26 হয়ে যেতে পারে, যেটা বলেছিল যে এখানে চলে আসবে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা এইখানে থাকবে, মানে আরেকটু দেরি হতে পারে। তাহলে 26 থেকে 27 তারিখের মধ্যে এর গতিবেগ প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকবে, এই জায়গাতে গভীর নিম্নচাপ হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এবং সেটাই বলেছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আমরা ECMW মডেলে দেখতে পাচ্ছি যে এখানে দেরি হবে, দেরি হলে কি হবে না, তাহলে আর এখানে তৈরি হলে প্রচণ্ড শক্তি বাড়ানোর সময়ও পেয়ে যাবে। এখানে আরেকটি টাইফুনের মতো তৈরি হচ্ছে এখানে দক্ষিণ চীন সাগরের দিকে ভিয়েতনামের কাছাকাছি জায়গাতে। যাই হোক এই সিস্টেমটি দেখুন এখান থেকেই শক্তি বাড়িয়ে ফেলতে পারে, যদি এখানেই এত গতিবেগ বাড়িয়ে ফেলতে সক্ষম হয়, অর্থাৎ এই জায়গাটা যদি তখন মেপে দেখাই তাহলে ভালো করে দেখুন এই জায়গাতে 192 কিলোমিটার পর্যন্ত বা 190 কিলোমিটারের বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে। এবার সিস্টেমটিকে ট্র্যাক করে করে নিয়ে যাচ্ছি, কোন দিকে যাচ্ছে দেখুন, ওই যে আমাদের ট্র্যাকটা দেখালাম যখন ওইভাবেই কিন্তু যাবে, ওই দিক দিয়ে যাবে, এইভাবে দেখুন সিস্টেমটি এগোতে পারে। ভালো করে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই যে ট্র্যাক করছে আস্তে আস্তে, এটা দেখুন এই জায়গায় চলে যায়, এই যে এতটা চলে এইখানটাতে প্রচুর গতিবেগ বাড়িয়ে ফেলবে, এই জায়গাটাতে এই যে টার্ন নিচ্ছে এখানটাতে এরকমভাবে বেঁকে বেঁকে যাবে, এই জায়গাটাতে গতিবেগটা বেশি থাকবে, অনেকটা বেশি থাকবে এই জায়গাটা, তারপরে একটুখানি সামান্য কমতে পারে। এখানে যদি বায়ু ঝাপটা মেপে দেখাই তাহলেও মোটামুটি দেখুন এখানে 230, 35, 28, 34, 28 থেকে মোটামুটি 30-এর কাছাকাছি থাকছে এই জায়গাটাতে। তাহলে আর একটু ট্র্যাক করা যাক এই জায়গাটাতে, এই জায়গাতেও কিন্তু মোটামুটি 230, 200 না, এই ভালো করে দেখুন এখানে আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এই জায়গাটাতে 256 কিলোমিটার। ভালো করে দেখুন 256 কিলোমিটার, আগে 252 মেপেছিলাম, এরপরে কিন্তু আমরা 256 পর্যন্ত মেপে নিতে পারলাম, 251 পাওয়া যাচ্ছে, 256 দেখুন 256, 260 কিলোমিটার গতিবেগে 61 মেপে দিলাম, 61 ভালো করে দেখুন এখানে 61, 60 হয়ে গেল, 61 পর্যন্ত মাপতে পারলাম। অর্থাৎ প্রচণ্ড একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি, 260 কিলোমিটার পর্যন্ত আমরা মেপে দিতে পারলাম এই জায়গাতে, 260, এই দেখো 260 পরিষ্কার দেখা যাচ্ছে, 260 কিন্তু আমরা মাপলাম, 260 বা 63ও দেখলাম, এই যে 63, 64 দেখে নিলাম। মানে কি ভয়ঙ্কর একটি সিস্টেমে যত আপডেট দেখা যায় ততই কিন্তু শক্তিশালী, আরও শক্তি করে, মানে 10 কিলোমিটার করে যেন আরও এতে অ্যাড হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আমরা 240, 30, 40, 50, এবার 264, 60-এর ওপরে দেখা যাচ্ছে। তো এইরকম একটি ভয়ঙ্কর কিন্তু সিস্টেম এখানে আসতে চাইছে, মানে বুঝতে পারছেন যদি এটা সরাসরি এখানে ঢুকে পড়ে তাহলে কী হবে উপকূলে। তো এইরকমভাবে সিস্টেমটি দেখুন ধীরে ধীরে এগোতে চাইছে, এরকমভাবে এগোতে চাইছে,
এই যে দিয়ে এখান থেকে একটা বাঁক হতে চাইছে। এবার বাঁক হলেও কিন্তু যেহেতু এর একটা বড় ব্যাপ্তি থাকবে, যেহেতু এতখানি শক্তিশালী, তাই এর একটা অনেকটা জায়গা থাকবে। তাই উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে পুরী, এখানে পারাদ্বীপ, ভুবনেশ্বর থেকে এই যে এলাকাগুলো কিন্তু ঝড় থাকবে, তাই এইগুলোতে ঝড় থাকবে এবং এই জায়গাগুলোতে সবথেকে বেশি উত্তালতা থাকবে, বুঝতে পারছেন। তো এইভাবে সিস্টেমটি যখন যাবে, ভালো কথা বলে এভাবে যাবে, এই যে যেতে যেতে এইখানে যখন আসবে একটু শক্তি ক্ষয় করে ফেলছে, এই জায়গা পর্যন্ত শক্তিশালী থাকবে। এখন যদি কোনো কারণে ট্র্যাক পরিবর্তন হয় তাহলে বাংলায় ঢুকে গেলে তো তছনছ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে একটা ভালো খবর যে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের ঠিক খুলনা বরিশালের দিকে যাচ্ছে না বা একদম সরাসরি চট্টগ্রাম এখানে যাচ্ছে না, কিন্তু মোটামুটি তবে যেখানেই যাক ক্ষয়ক্ষতি তো থাকবেই। ঘূর্ণিঝড় যখন যাচ্ছে তবে এখানে একটু শক্তি লাস্টের দিকে ক্ষয় করতে পারে বলছে। যা হোক, তাও এখানে মোটামুটি যা হোক তখনও খারাপ গতিবেগ থাকবে না। শক্তিশালী ঘূর্ণিঝড়টা তখন এখানে মোটামুটি 100 কিলোমিটার আশেপাশে গতিবেগটা কিন্তু থাকছে বায়ুর ঝাপটা। সুতরাং এই জায়গাগুলোতে এর প্রভাবটা বেশি থাকবে বৃষ্টিপাতের ক্ষেত্রে। যখন ঝড় মানে মেন ঝড়টা হয়ে যাবে সমুদ্রে, আর উপকূল তীরবর্তী যে অঞ্চলগুলিতে কিন্তু শক্তিশালী ঝড়ের প্রকোপ থাকবে। তাই ভেতর দিকে এগুলোতে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। যাই হোক, মোটামুটি আমরা বুঝে গেলাম সিস্টেমটি তাহলে কীভাবে যাবে। আরেকবার ট্র্যাক করে দেখে দিচ্ছি। এইভাবে মোটামুটি 26 তারিখ থেকে এর শক্তি অনেকটা বৃদ্ধি হতে শুরু করবে, 26, 27, 28 এখন এইভাবে কিন্তু এটা যাবে। ভালো করে দেখে নিন কীভাবে যাবে। এতটা আসবে কিন্তু এখান থেকে বেঁকে গিয়ে আস্তে 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 আবার বাংলাদেশের দিকে টার্গেট এটা করে নিচ্ছে। এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, তার পাশাপাশি চট্টগ্রাম, দেখুন এই যে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এবং খুলনা বরিশালের দিকেও থাকবে। যখন এইখানে পৌঁছে যাবে 3 তারিখে, 3 ডিসেম্বর, এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হবে। 3 থেকে 4-এর মধ্যে বাংলাদেশের দুর্যোগ, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 তারিখ রাত থেকে সকালের মধ্যে এই যে 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়ার দিকেও বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। তাই খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ সহ চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম, এই যে জায়গাগুলো রয়েছে, এই এলাকার মৎস্যজীবী সহ চাষি ভাই, নদীতে যারা কাজ করবেন সবাই এখানে কিন্তু সতর্ক থাকবেন যে ঝড় বৃষ্টির প্রকোপ থাকবে এবং ভারী অতি ভারী প্রবল বর্ষণ। ত্রিপুরা, মিজোরামে প্রচুর বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এই 3টি বিভাগ, ঢাকা বিভাগের দক্ষিণ ভাগ প্রচুর বৃষ্টিপাত হবে। আর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ময়মনসিংহ, সিলেট, আসাম, দক্ষিণ আসাম, এগুলোতে কিন্তু পেতে পারে, এরকম রয়েছে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাহলে কী হবে? কিন্তু দেখুন এখন আপাতত যেটা দেখা যাচ্ছে একটুখানি ভালো খবর, যে আগে যেমন এখান থেকে বৃষ্টিপাত দেখাচ্ছিল, এখানে যেটা দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কিছুটা হুগলি, হাওড়া, কলকাতা, 2 24 পরগনা, এগুলোতেই মেন বৃষ্টিপাতটার প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এইখান যখন যাবে তখন কিন্তু এখানে যেহেতু এর টানে অনেকগুলো মেঘ এখানে তৈরি হবে, তাই এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত অবশ্যই থাকবে। তাই 2 মেদিনীপুর, কিছু কিছু এলাকা মানে এই যে রয়েছে ভগবানপুর, বাজগুল, এগরা, তার পাশাপাশি ময়না, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, আমতা, নিউ টাউন, কলকাতা, দমদম, পানিহাটি, বাদুড়িয়া, সরমনগর, টাকি, এর পাশাপাশি নিচের দিকে এলাকাগুলোতে এমনি পড়ে যাবে এর মধ্যে। সুতরাং বুঝতে পারছেন তো, এর মধ্যে পড়ে যাবে। তাই এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত থাকবে। এখন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বা হুগলির উত্তর ভাগ বা পশ্চিম মেদিনীপুরের একটু উত্তর পশ্চিম ভাগ, এই জায়গাগুলোতে কী হবে? এই জায়গাগুলোতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, পরিবর্তন হয়। এর সঙ্গে বাস্তবে ছবির সঙ্গে দেখবেন বন্যার সময় পরিবর্তন যদি এদিকে চলে আসে, এর অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাত ছড়াবে। বা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে কিন্তু অতটা প্রভাব নাও পড়তে পারে আপাতত দেখা যাচ্ছে। তবে নজর রাখবেন, পরিবর্তন হতে পারে, যেহেতু সিস্টেমটি এই বরাবর তো আসবে বলছে, মানে এতটা তো আসবে। এবং যদি এদিকে প্রবেশ করে যায় তাহলে কিন্তু ঝাড়খণ্ড সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বিভিন্ন অংশে এর প্রভাব থাকবে। আপাতত এটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিপাত 30 তারিখ পর্যন্ত আমাদের বাংলায় ফাঁকা পাওয়া যেতে পারে, তারপরে পরিবর্তন একটা থাকবে। এইভাবে কিন্তু যাবে। যা এতে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এটা নিচের দিক দিয়ে যাচ্ছে। এই রয়েছে আপাতত ঘূর্ণিঝড় সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট ট্র্যাক, যেটা আমরা দেখাচ্ছিলাম যে এইভাবে কিন্তু সিস্টেমটি থাকবে। বুঝতে পেরেছেন তো? এতটা পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে কি যাবে। তো মোটামুটি এইভাবে ট্র্যাকটা হবে। এই হচ্ছে যে ট্র্যাক, বুঝতে পেরেছেন যে এইভাবে এটা এরকম করে যাবে। এবং মোটামুটি 260 পর্যন্ত আমরা গতিবেগ এখানে মাপতে পেরেছিলাম, 255-56 পর্যন্ত এখানে আবার মাপতে পারছি। আরেকবার দেখে দিচ্ছি, এখানে এই জায়গাটাতে আমরা দেখেছিলাম 200 প্রায় 256-58 দেখতে পেলাম, 260-এর মতো আমরা মেপে দিতে পেরেছিলাম এই জায়গাটা। মানে আরও গতিবেগ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ প্রবল একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে। এবারে একটু দেখে নেবো যে তাপমাত্রাগুলো কি হতে চলেছে। তো কলকাতা থেকে ক্লিক করে দেখে নিচ্ছি।
এখন মোটামুটি ওই 20 ডিগ্রি কাছাকাছি রয়েছে। এবারে এটা 23 তারিখের দিকে 18 ডিগ্রি এবং 24 তারিখের দিকে এটা 19 ডিগ্রি থাকবে। এই 24 তারিখের পর থেকে তাপমাত্রা একটু করে কমতে পারে, এই 19 ডিগ্রি আবার 18 ডিগ্রি চলে আসবে। দেখুন বুধবার 26 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে 16 ডিগ্রিতে চলে আসতে পারে কলকাতার তাপমাত্রা। 27 তারিখে তাপমাত্রা আরেকটু কমে 15 ডিগ্রি। একটু ভালো খবর যে আবার ঠান্ডার আমেজটা আমরা পাবো, যেহেতু নিম্নচাপে দেরি হচ্ছে, ঘূর্ণিঝড়ে দেরি হচ্ছে, 16-17 পর্যন্ত থাকবে। এটা মোটামুটি মাসের শেষ পর্যন্ত টানবে, 17 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত। তারপরে 1 তারিখ থেকে মেঘলাকাশ হয়ে যাওয়ার ফলে এখানে দেখুন ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত 26 মিলিমিটার, 6 মিলিমিটার, 7 মিলিমিটার, 3টে করে ড্রপস রয়েছে। মানে ডিসেম্বর মাসের 1, 2, 3 এই সময়কালে বৃষ্টিপাত হবে। তারপর আবার তাপমাত্রা কমে গিয়ে ওই আবার দেখুন এই যে দেখাচ্ছে শনিবারের দিকে 6 তারিখে 15 ডিগ্রি কলকাতা। তার মানে পশ্চিমের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে, মানে জোরালো ঠান্ডা বা কাঁপুনি ঠান্ডা কিন্তু আসবে, অর্থাৎ সিস্টেমটি এইভাবে থাকবে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।